পড়ছিলাম অন্তদহন, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 6। আকাশ তার ঘরে এসে দাঁড়িয়েছে। রাগ কমেনি এখনো। অরুণ আকাশের পিছু পিছু আকাশের ঘরে এসে দাঁড়ায়। মৃদু স্বরে বলে, সামান্য জুস পড়ায় মেয়েটার সাথে এভাবে কথা বললি কেন? আকাশ রাগান্বিত স্বরে বলে, তো কিভাবে কথা বলবো? ও আমাকে জুস দিতে আসবে কেন? বইয়ের দায়িত্ব পালন করতে আসবে কেন বলেছি আমি? অরুণ চুপ থাকলো। সে বুঝলো আকাশ মূলত জোশ পড়ে যাওয়ায় এত রেগে যায়নি। একে তো অনাকাঙ্ক্ষিত বিয়ে, সাথে বউ হিসেবে ট্রিট করতে আসায় আকাশের এত রাগ। মৃদু স্বরে বলল, মেয়েটির কি দোষ বল? আকাশ রেগে অরুণের বুকে ধাক্কা দিয়ে বলে, একদম কোনো মেয়ের হয়ে সাফাই গাইবি না। তোর এতগুলো গার্লফ্রেন্ড তো ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলে, কিন্তু আসল ঘটনা সব টাকা। টাকা উড়াতে পারিস তাই মেয়েদের লাইন। অরুণ বেশ কিছুক্ষণ চুপ থাকলো। আকাশের এমন ধারণার পিছনে অরুণের কেন যেন নিজেকে দায়ী লাগলো। সে ভার্সিটি লাইফ থেকে এমন মেয়েদের সাথে মিশেছে, আসলে সে লাইফটাকে এভাবেই চিল করতে চেয়েছে, কিন্তু আকাশের মনে এর বিরূপ প্রভাব পড়েছে। আকাশের উদ্দেশ্যে মৃদু স্বরে বলে, সব মেয়েরা একরকম হয় না আকাশ, এই মেয়েটা এমন নাও হতে পারে। আকাশ দাঁতে দাঁত চেপে বলে, এরা সব মেয়েরাই এক। এই মেয়েটা আমাকে বিয়ে করেছে এরকমই একটা কারণে। বালের ভালোবাসা, বালের বিয়ে, বালের বউ। মেয়েটি কথা বলতে পারে না। তুই কথাটা অনেক রুড ভাবে বলছিস, এভাবে বলা উচিত হয়নি তোর। আকাশ রেগে বলে, যা বলেছি ঠিক বলেছি। আমি ক্লিয়ার করে বলে দিয়েছি সময় মতো ডিভোর্স দিয়ে দেব। এর অর্থ সে আমার বউ নয়। নয় মানে নয়, তাহলে কেন বউদের মতো রোল প্লে করবে? এসব আমি মানবো না, নেভার। অরুণ কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে বলে, তুই শিওর মেয়েটি কথা না বলতে পারা নিয়ে এভাবে বলা ঠিক হয়েছে তোর? আকাশ অরুণের দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। ঢোক গিলে মৃদু স্বরে বলে, রেগে গিয়েছিলাম। একটু থেমে বিরক্তি কণ্ঠে বলে, ও অ্যাক্সিডেন্টলি আমার বউ। এটা ভুলে থাকলে মাথা ঠান্ডা থাকে, মনে পড়লেই মেজাজ খারাপ লাগে। এরপর আকাশ ওয়াশরুম যেতে যেতে আবারও শক্ত গলায় বলে, মেয়েটি আর একবার আমার বউয়ের রোল প্লে করতে আসলে ওর দুগাল থাপ্পড়ে লাল করে দেব আমি, দেখিস। অরুণ হেসে বলে, মেয়েটার চেয়ে তোর গাল লাল হওয়ার জন্য বেশি পারফেক্ট মনে হচ্ছে আমার। আকাশ ঘাড় বাঁকিয়ে রেগে বলে, আর তোর পাছা লাল হওয়ার জন্য আরো বেশি পারফেক্ট। অরুণ মুখটা একটুখানি করে বলে, তুই আমার ফর্সা পাছা দেখে নিলি? এসব আমার বউয়ের হক। আকাশ বিরক্ত হলো, রেগে বলে, আর একটা ফালতু কথা বলবি তো থাপড়ে সোজা করবো তোকে। কথাটা বলে আকাশ ওয়াশরুমে চলে যায়। অরুণ অসহায় কণ্ঠে আওড়ায়, আজ আমার পাছা ফর্সা বলে। প্রায় মিনিট 10 পর আকাশ শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কাভার থেকে অ্যাশ কালার একটি ব্লেজার বের করে গায়ে জড়িয়ে নেয়। হাত ঘড়ি হাতে পড়তে পড়তে ঘর থেকে বেরিয়ে যায়। মাথায় পানি ঢেলে মাথাটা মনে হয় ঠান্ডা হয়েছে। সিঁড়ি বেয়ে নামতে নামতে আসমানি নয়নের ঘরে যায়। ভদ্রমহিলা বিছানায় শুয়েছিল। আকাশ এগিয়ে গিয়ে মৃদু স্বরে ডাকে, মা। আসমানি নয়ন চোখ বুজে রেখে উত্তর দেয়, বলো। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলে, কাজে যাচ্ছি, নিজের খেয়াল রেখো। আসমানি নয়ন চোখ মেলে বলে, আমার মনে হয় তোমার ভদ্রতা সভ্যতা সব হারাই গেছে। আমার খোঁজ নিয়ে সেসবের কিছু প্রমাণ করার দরকার নেই। আকাশ চুপ থাকলো। এরপর গম্ভীর গলায় বলে, মা হয়ে ছেলের মতামতের ইম্পর্টেন্ট না দিয়ে ছেলের ভদ্রতা সভ্যতা হারানো দোষের কিছু না। আসছি, বাই। কথাটা বলে আকাশ তার মায়ের ঘর থেকে বেরিয়ে যায়। সামনে তাকিয়ে দেখলো টেবিলের এক কোনায় সন্ধ্যা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেয়েটির সামনে অরুণ দাঁড়িয়ে হাসছে। হাসতে হাসতে বলে, শোনো সুইটি, আমি বাইরে ঘুরতে যাচ্ছি বুঝলে। তোমার জন্য অনেক কিছু আনবে, বুঝেছো? তোমার কি পছন্দ বলে ফেলো তো আমাকে। কি একটা ভেবে পকেট থেকে ফোন বের করে এগিয়ে দিয়ে বলে, এই যে টাইপ করে লেখো, তাহলে আমি বুঝবো। সন্ধ্যা বিব্রত বোধ করে, মাথা নেড়ে জানায় তার কিছু লাগবে না। অরুণ মন খারাপ করে বলে, ওকে ওকে, আমার পছন্দই তোমার পছন্দ হবে। এবার হাসো তো সুইটি। ডান হাতের 2 আঙুল ইশারায় দেখিয়ে বলে, স্মাইল। সন্ধ্যা না চাইতেও একটু হাসলো। অরুণকে দেখে সৌম্য ভাইয়ের কথা মনে পড়লো। তার সৌম্য ভাইয়া অনেকটা এভাবেই কথা বলতো, তার সাথে খুনসুটি করতো। আকাশ সন্ধ্যার দিকে গম্ভীর চোখে চেয়েছিল। সন্ধ্যাকে হাসতে দেখে দৃষ্টিতে শীতলতা ভর করলো। অরুণ আবারও বলে, হাসো সুইটি, আর একটু হাসো। আকাশ চরম বিরক্ত হয়। বড় বড় পা ফেলে এগিয়ে এসে অরুণের হাত ধরে জোরে টান দেয়। অরুণ বেচারা বুঝতে না পারায় কয়েক পা পিছিয়ে যায়, সাথে ঠাস করে পড়েও যায়। সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়। আকাশ বা হাতে দাঁড়িয়ে হাত চালায়, সাথে দ্রুত গলায় বলে, এই বাসায় কোনো তামাশা চলবে না। দ্রুত রেডি হয়ে আয় আমার সাথে, লেট হচ্ছে। অরুণ বহু কষ্টে উঠে দাঁড়িয়ে বলে, আমি কোথায় যাব? তুই কক্সবাজার যাচ্ছিস, যা। আমি যাব না। ইস, কোমরটা গেল। আকাশ শক্ত গলায় বলে, তোকে যেতে হবে। অরুণ অসহায় কণ্ঠে বলে, কি জ্বালা, আমার পিছে পড়লি কেন? আকাশ বিরক্ত হয়ে বলে, রেডি হয়ে আয়, সময় 2 মিনিট। অরুণ হতাশ। একটু পর ডান হাত আকাশের বুকে রেখে হেসে বলে,
বাতাস বাবুটা আমাকে আজকাল একটু বেশিই ভালোবাসছে, আমাকে চোখে হারাচ্ছে। 1 মিনিট। আকাশ ঝাড়া মেরে অরুণের হাত সরিয়ে দিয়ে রেগে বলে, দ্রুত যা। অরুণ মন খারাপ করে আবার হাসে। কক্সবাজার বোরিং হবে না, ওখানে নিশ্চয়ই কিউট কিউট মেয়ে থাকবে, একটু এনজয়ও করা যাবে। আকাশ গম্ভীর চোখে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশ দুপা এগিয়ে আসলে সন্ধ্যা ঢোক গিলে। আকাশ মৃদু স্বরে বলে, এত চোখের পানি আসে কোথা থেকে? সন্ধ্যা দু হাত কসলায়। আকাশ গম্ভীর গলায় বলে, আমার থেকে দূরে থাকবে, তাহলে কাঁদতে হবে না। আমার আশেপাশে থাকলে থাপড়ে গাল লাল করবো তোমার। লাস্ট কথা তার ধমকের সুরেই বলে। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। আকাশে গট গট পায়ে গেটের দিকে যায়। সন্ধ্যা ঝাপসা চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। অরুণ আকাশের পিছু যেতে যেতে সন্ধ্যার উদ্দেশ্যে বলে, বাই সুইটি। আকাশ রেগে তাকায় অরুণের দিকে। অরুণ সামনে ফিরে আকাশের দৃষ্টি দেখে ভ্রু কুঁচকে বলে, যাচ্ছি তো, রাখছিস কেন? আকাশ কিছু বলল না, চুপচাপ বেরিয়ে গেল। অরুণ চোখ ছোট ছোট করে আকাশের দিকে তাকিয়ে সেও বেরিয়ে যায়। সন্ধ্যা মলিন মুখে আকাশের অদৃশ্য হওয়া দেখলো। লোকটা তো তাকে ডিভোর্স দিয়ে দেবে, তাহলে সে কোথায় যাবে? সৌম্য ভাইয়াও তো আসে না। যদি তার ডিভোর্সের পরও সৌম্য ভাইয়া না আসে, তবে সে কোথায় যাবে, কোথায় থাকবে? আকাশ আর অরুণ কক্সবাজারে পৌঁছেছে বেশ কিছুক্ষণ আগে। এখানে অরুণদের নিজস্ব একটা রিসোর্ট আছে, সেখানে আকাশ উঠেছে। অরুণ তার রুমে এসেই ঘুমে কাদা। আকাশ ফ্রেশ হয়ে কিছু কাজ কমপ্লিট করে মিটিং এর ব্যবস্থা করে সময় মতো জায়গাটিতে পৌঁছাতে যথাসময়ে রুম থেকে বেরিয়ে যায়। আকাশ বিভিন্ন কোম্পানির মালিকদের সাথে সমুদ্রের পাড় থেকে কিছুটা দূরে একটি জায়গায় গোল হয়ে বসেছে। আকাশের বয়সের একজন আছে, বাকিরা সবাই বাবার বয়সী লোক। আর আছে তাদের দুজন মেয়ে। একজন মেয়ে আকাশের পাশে বসেছে, যার নাম মিতু। আকাশ কখনো গম্ভীর স্বরে কথা বলছে, সবাইকে বোঝাচ্ছে, আবার কখনো সকলের কথা শুনছে। মিতু মেয়েটি বারবার আকাশের হাতের উপর হাত রাখে। মেয়েটি আকাশকে চেনে, এর আগেও বহুবার দেখেছিল। তার বাবাদের সাথে মিটিং এর আয়োজন করলে সে সবসময় আসে আকাশের জন্য। আকাশের সাথে বেশ অনেক কথা বলে, যদি আকাশ শুধু হা হু করে, তবুও তার ভালো লাগে। আকাশ কথা বলতে বলতে হঠাৎ থেমে যায়। কথা বলার মাঝে এই পর্যন্ত কম করে হলো 50 বার এই মেয়ের হাত সরিয়ে দিয়েছে, কিন্তু এটা ভালোভাবে শোনার মেয়ে নয়, বুঝলো আকাশ। ডান দিকে ফিরে কিছুটা আওয়াজ করে শক্ত গলায় বলে, কোলে উঠবে? কোলে ওঠার ইচ্ছে হলে জানাও, আমি লোক ভাড়া করে দিচ্ছি। মৃত সহ সকলে থতমত খেয়ে আকাশের দিকে তাকায়। আকাশ আবারও তার হাতের উপর রাখা মেয়েটির হাত কিছুটা ঝাড়া মেরে সরিয়ে দেয়। ঠান্ডা মেজাজ কেউ না কেউ গরম করবে, সবসময় আকাশের সাথে এমন করবে কেউ না কেউ। আকাশ চোখ বুজে নিজেকে সামলে আবারও কথা বলতে শুরু করে। মৃত সকলের সামনে যেমন লজ্জা পায়, তেমন ভীষণ মন খারাপ হয় আকাশের এমন ব্যবহারে। অরুণ ঘুম থেকে উঠে আকাশকে খুঁজতে খুঁজতে সমুদ্রের দিকে এগিয়ে আসে। আকাশের বলা কথাটা শুনতে পেয়েছে সে। এগিয়ে এসে আকাশের পাশে দাঁড়ায়। ততক্ষণে আকাশদের আলোচনার পর্ব শেষ হয়। সবাই একে একে উঠে যায়। মিতুর বাবা তার মেয়েকে ডাকলে সে বলে একটু পর যাবে। আকাশ চেয়ারে হেলান দিয়ে দুহাত আড়াআড়ি ভাবে গুজে চোখ বুজে রেখেছে। অরুণ মিতুর পাশের চেয়ার টেনে বসে বলে, হাই সুইটি। মিতু ভুরু কুচকায়, তাকায় অরুণের দিকে। অরুণ হেসে বলে, তুমি কোলে উঠতে চাও? জানো আমার বডিতে অনেক শক্তি, এসো তোমাকে কোলে নি। মিতু অবাক হয়। এমন বিদেশি ছেলের মুখে শুদ্ধ বাংলা কথা শুনে অরুণ আকাশের দিকে তাকিয়ে বলে, কি রে বাতাস বাবু, তোর গার্লফ্রেন্ডকে কোলে নিলে তোর কোথাও জ্বলবে না তো? আকাশ চোখ খুলে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। বিরক্তি কণ্ঠে বলে, ও আমার কেউ না, তবে তুই চাইলে ওকে কোলে নিতে পারিস। মিস মিতুর ইচ্ছে পূরণ হবে। কথাটা বলে সমুদ্রের পাড়ের দিকে যায় আকাশ। অরুণ হেসে বলে, এসো সুইটি, বসো। এত সুন্দর সুইটি কোলে নিলে আমি ধন্য হয়ে যাব। মিতু দ্রুত দাঁড়িয়ে যায়, রেগে বলে, বেয়াদব। অরুণ হেসে বলে, সেম টু ইউ সুইটি। মিতু ধূপধাপ পা ফেলে তার বাবার দিকে যায়। অরুণ গা টানা দিল, ভালোই লাগে মেয়েদের সাথে ফ্ল্যাট করতে। দেখতে দেখতে প্রায় 5 দিন পেরিয়েছে। সৌম্য অর্জন হলের সামনে মাঠে বসে আছে, দৃষ্টি আকাশবাণী। গত 5 দিন আগে তার কাছে সন্ধ্যার একটি ভিডিও এসেছিল। এরপর প্রতিনিয়ত সন্ধ্যার ছোট কোনো ভিডিও অথবা কোনো প্রিক প্রতিদিন আসে। সৌম্য কল করলে ফোন বন্ধ পায়। কে এমন করছে তার সাথে? কখনো সন্ধ্যার কান্নামাখা মুখ দেখছে, নয়তো কখনো সন্ধ্যার মলিন মুখ দেখছে। সৌম্যর অস্থির লাগে। কোথায় আছে তার বোন? কেন তাকে খোঁজ দিচ্ছে না? গত 7 দিন আগে সে ইরাকে রেখে আসলো। এরপর আর ইরার হদিশ পেল না সৌম্য। কোথায় হারিয়ে গেল ইরা? হারিয়ে গেল প্রশ্নটা আসলো কারণ সৌম্য ইরাকে খুঁজেছে। ইরার ফোনে অসংখ্য কল করেছে, কিন্তু একবারের জন্য ইরার ফোন অন পায়নি। পরিচিত সবার কাছে খোঁজ নিয়েছে, কেউ বলতে পারে না ইরার কথা। ইরাও হারিয়ে গেল। সৌম্য লম্বা শ্বাস টানে। তার জীবনটা অদ্ভুত, যেন কেউ কোথাও নেই। এত ছন্ন ছাড়া জীবন কারো হয়? কর্জন হলের সামনে এই জায়গাটা একসময় ইরা আর সৌম্যর খুব পছন্দের জায়গা ছিল। এখন কি পছন্দের জায়গা নেই? আছে তো। আগে হাসি খুশির জন্য জায়গাটা পছন্দের ছিল, আর এখন দুঃখ বিলাস করতে জায়গাটি পছন্দের তালিকায়। সৌম্যর মনে পড়ে সেই পুরনো দিনগুলোর কথা, যখন তারা এখানে দুজন বসে কত হাসাহাসি করেছে।
ইরা হাসতে হাসতে সৌম্যর গায়ের উপর ঢলে পড়তো। সৌম্য ধমক দিত এভাবে গায়ে ঢলে পড়ায়। ইরা সৌম্যর ধমক খেয়ে আরো বিতরামি করতো, আর সৌম্য গা ঘেঁষে বসতো। মেকি রাগ দেখিয়ে বলতো, আমি তোর কোলে উঠে বসে থাকবো, কি করবি রে তুই? সৌম্য নীরবে চঞ্চল ইরাকে দেখতো, আর কিছু বলতো না। যেদিন থেকে ইরার মন পড়তে শুরু করলো সেদিন থেকে সৌম্য হাসতে ভুলে গেল, কারণ ইরা যে আর হাসতো না। সৌম্যর অবহেলায় ইরার হাসি বিলীন হতে শুরু করলো। ধীরে ধীরে ইরা হাসতে ভুলে গেল। এরপর কথায় কথায় চোখের কোণ ভিজতো। ইরা কত যত্নে তা লুকিয়েও নিত, কিন্তু সৌম্যর চোখ ফাঁকি দেওয়া বুঝি এতই সহজ। সৌম্যর চোখ যে ইরার থেকে সরতো না। ইরা সে খবর রাখেনি। সৌম্য নীরব হয়ে গেল, ইরাকে শুধু দেখতো, প্রয়োজন পড়লে ইগনোর করতো। ইরার মনে অভিমানের পাহাড় জমতো, আর সৌম্য বুক ব্যথা নিয়ে নির্মল চোখে অভিমানী ইরাকে দেখে যেত। অভিমান গলে ইরার চোখ বেয়ে পানি গড়ালে তখনও সৌম্য ইরাকে শুধু দেখে যেত। এই সমাজে সৌম্যদের কখনো প্রিয় মানুষের চোখের জল মুছে দেওয়ার অধিকার নেই। কথাগুলো ভেবে সৌম্য মলিন হাসলো। ইরা তো কখনো তার সাথে এভাবে যোগাযোগ অফ রাখেনি। মেয়েটি তো এমনটা পারে না। সে চেনে ইরাকে, তবে কি হলো ইরার? সৌম্য কোথাও গিয়ে মন টেকে না। সবকিছু এত অশান্তি লাগে। ভাবনার ইতি ঘটল সৌম্যর। সকালে একটা পাউরুটি কিনে খেয়েছিল, এখন বিকাল পেরিয়ে যাচ্ছে, পেটে ক্ষুধা। দোকান থেকে রুটি গলা কিনে খেতে চাইলো, খেতে ইচ্ছে করলো না। দুঃখ দিয়েই পেট ভরা লাগে। পিছিয়ে এসে উল্টো পথে টিউশনের দিকে এগোলো। রাস্তার ধার দিয়ে হাঁটে। আশেপাশে অনেক মানুষ, কিন্তু তার মনে হয় সে একা, ভীষণ একা। রাত তখন 8টার কাছাকাছি। আকাশ সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে। দু পায়ের প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গুটিয়ে গিরার উপর পর্যন্ত পানিতে দাঁড়িয়ে আছে। পরনে নীল শার্ট, দু হাতে শার্টের হাতা কোণে পর্যন্ত গোটানো, হাত দুটো প্যান্টের পকেটে গুজে রাখা, দৃষ্টি দূর অজানায়। মুখাবয়ব গম্ভীর, চোখে মুখে বিরক্তি, তবে কারণ জানা নেই। অরুণ আকাশের থেকে আরো খানিক সামনে গিয়েছে, তার হাতে ক্যামেরা। যদিও অন্ধকার, তবে চাঁদের মিটিমিটি আলোয় যা পিক উঠছে সেটাই তুলছে। আকাশের থেকে কিছুটা ডান দিকে একটু সামনে সকাল আর তার এক বান্ধবী দাঁড়িয়ে আছে। গতকাল দুই বান্ধবী মিলে কক্সবাজার ঘুরতে এসেছে। সকালের নজর আকাশের দিকে। সকালের বান্ধবী নীরা সকালকে এদিকে তাকিয়ে থাকতে দেখে বলে, ওইদিকে কি দেখিস? সকাল আকাশের দিকে চেয়েই বলে, ছেলেটা অনেক সুন্দর না? নীরা চোখ ছোট ছোট করে তাকায়। আকাশ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আকাশকে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। সকাল নীরাকে দেখে এগিয়ে যায় আকাশের দিকে। নীরা বিচলিত কণ্ঠে বলে, ওদিকে কই যাস? সকাল পাত্তা দিল না। নীরা আর কিছু না বলে সামনের দিকে এগোতে থাকে। সকাল মৃদু হাসছে। গায়ে ওড়না নেই মেয়েটার, পরনে একটা টপস আর জিন্স। এগিয়ে গিয়ে হঠাৎই একদম আকাশের সামনে ঠাস করে পড়ে যায়। আকাশের দৃষ্টি সামনের দিকে ছিল। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে তার সামনে পড়ে যাওয়া সকালের দিকে ভুরু কুঁচকে তাকায়। সকাল মৃদু আর্তনাদ করে, ব্যথাতুর আওয়াজ করে বলে, ওইস, ও মা গো, কোমরটা গেল গো। আকাশ যেভাবে ছিল সেভাবেই দাঁড়িয়ে আছে, মুখাবয়ব গম্ভীর, দৃষ্টি সকালের দিকে, তবে চোখ মুখ বিরক্তি। সকাল আকাশের দিকে চেয়ে আছে। সে মূলত ইচ্ছে করে পড়েছে যাতে আকাশ এগিয়ে এসে তাকে হেল্প করে, কিন্তু লোকটি একদম রোবটের মতো দাঁড়িয়ে আছে। নীরা হঠাৎই খেয়াল করে সকাল পড়ে গেছে। দেখতে পেয়ে মেয়েটি দ্রুত সকালের দিকে এগিয়ে এসে বলে, কিভাবে পড়লি? সকালের দৃষ্টি সামনের দিকে রেখে নীরাও মাথা তুলে তাকায়। সামনে তাকিয়ে দৃষ্টি বিস্ময়ে ভর করে। আকাশ দুটো মেয়ের এমন উদ্ভট দৃষ্টি দেখে বিরক্তি কণ্ঠে আওড়ায় রাবিশ। কথাটা বলে উল্টো ঘুরে চলে যায়। সকাল মন খারাপ করে বলে, লোকটার কি অ্যাটিটিউড, সেই লাগছে। আমি এই লোকটাকে পটিয়েই ছাড়বো। নীরা বিস্ময় চোখে চেয়ে বিড়বিড় করে, সন্ধ্যার বর, আকাশ নওয়ান। আরো একদিন পেরিয়েছে। সৌম্য টিউশনে যাওয়ার জন্য ম্যাচ থেকে বেরিয়েছে। রাস্তার ধার দিয়ে ধীর পায়ে হাঁটছে। পায়ে একজোড়া চামড়ার জুতা, এরা কিনে দিয়েছিল বছর খানেক আগে। বেশ কয়েক জায়গায় ফুটো হয়ে গিয়েছে। সৌম্য মলিন হাসলো। ইরাটা হারিয়ে গেল। সৌম্যর কাছে ইরার মায়ের নাম্বার ছিল। ছেলেটা নিজের ছটফটানি কমাতেই গতকাল ইরার মায়ের নাম্বারে কল দিয়েছিল। ভদ্রমহিলা সৌম্যর সাথে খুব সুন্দরভাবে কথা বলতো। যদিও সৌম্য অনেক মাস হলো কথা বলেনি, তবে গতকাল কল দেওয়া ভদ্রমহিলার কণ্ঠ এত রূঢ় ছিল, সৌম্যর নিজেকে ভীষণ ছোট লাগছে। কিন্তু তবুও কল কাটেনি। অনেকবার ইরার কথা জিজ্ঞেস করেছে। এরপর তিনি জানিয়েছে ইরা তার জীবন নিয়ে সুখী আছে। সৌম্য যেন আর ইরার খোঁজ না করে। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। মনকে প্রশ্ন করে, ইরাবতী, তুই সত্যি ভালো আছিস তো? উত্তর আসে না। সৌম্য হাঁটতে হাঁটতে মেইন শহরে চলে এসেছে। হঠাৎই মাথা তুলে সামনে তাকালে সৌম্যর পা থেমে যায়। একটি কালো গাড়ি থেকে বেরিয়েছে ইরা। সৌম্য ইরাকে দেখে দ্রুত পায়ে দু পা এগোয়। সাথে শব্দ করে ডাকতে নেই ইরা। প্রথম অক্ষরটি জোরে বললেও পরের অক্ষরটি একদম আস্তে উচ্চারণ করে। সৌম্যর পা থেমে যায়। ইরার পাশে এসে একজন ছেলে দাঁড়িয়েছে। বয়স 29-30 বছর হবে হয়তো। ইরা লোকটির সাথে হাঁটতে হাঁটতে সামনে শপিং মলের ভেতর গেল। সৌম্যর বুক চুমচিন করে উঠল।
যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে রইল। 5 মিনিট যেতেই ইরা আর লোকটি ভেতর থেকে বেরিয়ে আসে। লোকটি গাড়ির দরজা খুলে দিলে ইরা ভেতরে উঠে বসে। এরপর লোকটি অপর পাশে ড্রাইভিং সিটে গিয়ে বসে। সৌম্য চুপচাপ দাঁড়িয়ে রইল। গাড়ি ছেড়ে দেয়, গাড়ির সামনের দিকে এগোয়। সাথে সৌম্যর বুক ব্যথা বাড়ে। মলিন হেসে বিড়বিড় করে, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে ইরাবতী? আর একটু সময় নিয়ে ভুলতি না হয়, বারণ করতাম না। কথাটা বলে ঢোকে গিলল। ডান হাতের বুড়ো আঙুল দ্বারা ডান চোখ থেকে এক ফোঁটা নোনা পানি ছিটকে পড়ে। লম্বা শ্বাস টানে, পায়ের গতি বাড়ায়। টিউশনে যেতে হবে। দুনিয়ার আনন্দ তো তার জন্য নয়, তার জন্য যত্ন করে দুঃখটুকুই জমা রেখেছে আল্লাহ। মেয়েদের মতো কাঁদলে হবে, বরং প্রতিনিয়ত দুঃখকে বরণ করতে হবে। তখন বিকাল। সন্ধ্যা ব্যালকনিতে বসে অনেকক্ষণ একা একা বসে কেঁদেছে। ভাইয়ের কথা খুব মনে পড়ে। কতদিন হয়ে গেল তার ভাইকে দেখে না। কেঁদে কেটে ঘরে এসে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আসে। যদিও চোখ মুখে লাল হয়ে আছে, তবে মুখে পানি দিয়ে আগের চেয়ে ভালো লাগছে। আকাশ রিসোর্টের রুমে বসে ল্যাপটপে কাজ করছে। কিছু একটা ভেবে তাদের বাড়ির একটি রুমের সিসিটিভি ফুটেজ চেক করে। স্ক্রিনে সন্ধ্যা ভেসে ওঠে। আকাশ নীরব চোখে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যা বিছানায় বসে একটি খাতায় কিছু লিখছে। এই ঘরের টেবিলের উপর খাতা কলম রাখা ছিল। সন্ধ্যা সেখান থেকে একটি খাতা কলম নিয়েছে। খাতায় দুটো পৃষ্ঠায় কিছু লিখে পৃষ্ঠা দুটো খাতা থেকে ছিঁড়ে তার হাতে নেয়। এরপর বিছানা থেকে নেমে আঠা দিয়ে কাগজ দুটো দেয়ালে বসায়। আকাশ অবাক হয়, মেয়েটি কি করছে এসব? দেয়ালে লাগানো কাগজ দুটিতে চোখ বুলালে আকাশের চোখে পড়ে দুটো বাক্য, যার একটি কাগজে লেখা আছে, তোমাকে খুব মনে পড়ে ভাইয়া। অপর কাগজে লেখা, তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া। আকাশ বাক্য দুটো পড়ে ভীষণ অবাক হয়। আরেকটি ব্যাপারে অবাক হয়, সন্ধ্যার হাতের লেখা চোখে পড়ার মতো সুন্দর, একদম টাইপ করে লেখার মতো। ল্যাপটপ স্ক্রিনে দেখলো সন্ধ্যা কাগজ দুটির উপর ডান হাতের আঙুলগুলো বোলায় আর মৃদু হাসে। এরপর কিছু একটা ভেবে সন্ধ্যা দেয়াল থেকে পিছিয়ে এসে ঘরের মাঝখানে দাঁড়ায়। সন্ধ্যা এখানে আসার পর থেকে সবসময় শাড়ি পরতো, তবে আজ আসমানি নওয়ান তাকে একটি 3 পিস পরতে দিয়েছে। শাড়ি পরার অভ্যাস নেই সন্ধ্যার, খুব অসুবিধা হতো। তবু আসমানি নওয়ানের কথা অসম্মতি করেনি, কষ্ট করে শাড়ি সামলেছে। অথচ 3 পিস পরে সন্ধ্যার আরাম লাগছে। সন্ধ্যা তার শাড়ির থেকে ওড়না খুলে রেখে দিল। আকাশ দৃষ্টি সরিয়ে নেয় সাথে সাথে। ল্যাপটপ বন্ধ করার জন্য ডান হাত ল্যাপটপে রেখেও আর বন্ধ করলো না। ভেতন থেকে কেউ বলে ওঠে, মেয়েটি তোর বউ, এত ফর্মালিটির কি আছে? আবার কেউ বলে, কিন্তু তুই তো তোর বউকে ডিভোর্স দিয়ে দিবি, ডিভোর্স পেপার রেডি আছে। আকাশ তার মনের ভেতরে এসব চিন্তায় বিরক্ত হয়। সে নিজেকে বোঝায়, আপাতত যেহেতু মেয়েটি তার বউ, সে দেখতেই পারে মেয়েটিকে। ভাবনা রেখে ল্যাপটপের দৃষ্টি দিলে আকাশের চোখে মুখে বিস্ময় ভর করে। সন্ধ্যা নাচছে। না, কোনো গান নেই, তবে এমনি মেয়েটি খুব সুন্দর করে নাচছে। হঠাৎই নাচতে নাচতে ঠোঁট প্রসারিত করে হাসে, হাসতেই থাকে। আকাশ বিস্ময় চোখে সন্ধ্যাকে দেখছে। সন্ধ্যার মুখ পানে এক ধ্যানে চেয়ে আছে। গালে শেষ্ট নিখুঁত চলে আকাশের দৃষ্টি থেমে যায়। সন্ধ্যা শব্দহীন মন খুলে হাসি। তার মনে আছে সে সৌম্যর সামনে এভাবে নাচতো। এই অভ্যাস সন্ধ্যা ছোটবেলা থেকেই ছিল, তাই কখনো লজ্জা পায়নি ভাইয়ের সামনে। সৌম্য সন্ধ্যাকে বাহাবা দিত, বলতো, বোন তুই তো সেরা। এরপর দুষ্টুমি করে বলতো, কিন্তু এরকম বগের ঠ্যাঙের মতো নাচ দেখে আমার একটু বমি পায় আর কি, এটাই। সন্ধ্যা ভাইয়ের দুষ্টুমি ধরতে পেয়ে তার নাচ থামিয়ে ভাইয়ের বাহুতে কিল দিত, মেকি রাগ দেখাতো। কিন্তু আজ সন্ধ্যা হাসছে, দু চোখের পাতা বেয়ে নোনা জল গড়িয়েছে। সে খবর সন্ধ্যার কাছে নেই। আকাশের চোখে মুখে আগের চেয়েও বিস্ময়। মেয়েটি নাচছে, হাসছে, একই সাথে কাঁদছে। আকাশ চুপচাপ সন্ধ্যার দিকে চেয়ে রইল। একটু পর বিড়বিড়িয়ে বলে, আই লাইক ইউর অ্যাটিটিউড, বাট আই হেট অল গার্লস। একটু থেমে আবার বলে, তুমি খুব তাড়াতাড়ি আমার থেকে ডিভোর্স লেটার পেয়ে যাবে। ডিভোর্সের কথাটা বলতেই আকাশের প্রচন্ড পরিমাণে রাগ হয়। সে বুঝলো না সে কেন রাগলো, তবে রেগে মেগে কোলের উপর রাখা ল্যাপটপ গায়ের জোরে ছুঁড়ে মারে। ল্যাপটপ দুটো পুরো দুভাগ হয়ে যায়। আকাশ চেয়ারে হেলান দিয়ে ডান হাতে মাথার চুল টেনে ধরে। ওপাশে সন্ধ্যার পায়ের গতি কমে যায়। ধীরে ধীরে সন্ধ্যার পা থেমে যায়। বিছানার কোনায় বসে পড়ে সন্ধ্যা। দু হাতের উপর চিবুক রেখে ফুপিয়ে ওঠে। দুটো শব্দে মন কেঁদে উঠল, সৌম্য ভাইয়া।